10:30টার দিকে বোধহয় সামিরা এবং সালমানের বাবা দুজন আসছে আমার ডাবিং সেটে। তাদের সঙ্গে বাদ বিতণ্ডা বা রাগারাগি এগুলো আমার চোখে পড়েনি। আপনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন, মানে মানসিকভাবে আপনাকে দেখলেই বোঝা যাবে। প্রেম পিয়াসী ছবিতেই 5 তারিখ সকাল থেকে শুরু করে রাত্রি 12টা পর্যন্ত আমার সেটেই ছিল সে। আমি 5টা পর্যন্ত শুটিং করার পরে ডাবিং সেটে এসে রাত্রি 11:30 পর্যন্ত ডাবিং করেছে। ডাবিং শেষে তার বাবা ছিল, তার ওয়াইফ ছিল, মতিন ভাই ছিল, তারপরে বাদল খন্দকার ছিল, আরও অনেকেই ছিল। আমার ডাবিং শেষ হওয়ার পরে তাদের সঙ্গে কথা বলে আমি তাদেরকে বিদায় দিয়েছি। পরের দিনও আমারই কাজ ছিল এবং পরের দিন দুপুরে আমার তার বাসায় লাঞ্চের দাওয়াত ছিল। তাদের ম্যারেজ ডে উপলক্ষে দাওয়াত ছিল যে আপনি একসাথে খাবো এবং ম্যারেজ ডে উপলক্ষে আমাকে একটা গিফট করবে। পরের দিন আমি মূলত ওইভাবেই প্রস্তুত ছিলাম যে 6 তারিখে শুক্রবার যে নামাজটা পড়বো দুজন একসাথে। আমি সকালে গোসল করে রেডি হয়ে বসে আছি। হঠাৎ 11টার দিকে 10:30 কি 11:15 দিকে আমার ফোন গেল আমার বাসায় যে সালমান শাহ অ্যাক্সিডেন্ট করেছে। কীরকম অ্যাক্সিডেন্ট করছে মানে হয়তো গাড়ি অ্যাক্সিডেন্ট হবে, কারণ সে বেপরোয়া গাড়ি চালাতো। তা আমি বললাম কি গাড়ি অ্যাক্সিডেন্ট? কই যে না। যখন বলছে গাড়ি অ্যাক্সিডেন্ট না, তখন আমি বললাম যে কী অ্যাক্সিডেন্ট করেছে? পরে আমার ম্যানেজার বললো যে ভাই আপনি অস্থির হয়েন না, আপনি ধৈর্য ধরেন, সালমান শাহ নাই, সালমান শাহ মারা গেছে। 5 তারিখে যেহেতু আপনার সিনেমার ডাবিংয়েই সালমান শাহ ছিলেন, সেদিন কি ওনাকে মেন্টালি ডিস্টার্ব দেখেছিলেন কিনা বা কোনো কিছু দেখে মনে হয়েছিল কিনা যে তিনি একটু অন্যরকম মুডে আছেন? তো সে সবসময় আনন্দ ফুর্তির মধ্যে থাকতো এবং ইয়ার্কি ঠাট্টা করতো। সেদিনও তার কোনো ব্যতিক্রম ছিল না। সেদিনও সে আমাকে নানান রকমের গালাগালি উল্টাপাল্টা কথাবার্তা বলেছে। এটা সরাসরি সবসময় বলতো। আমি আদার্স নেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। এটা সামিরা, আমার ডাবিং চলছে, শাবনুর সালমানকে দিয়ে ডাবিং করছি। ওই দিন তুষার আসার কথা ছিল, তুষার আসতে পারে নাই। লন্ডন আমেরিকা থেকে এসে বাসায় ঘুমায় পড়ছে, আসতে পারে নাই। তো রাত্রি 10:30টার দিকে বোধহয় সামিরা এবং সালমানের বাবা দুজন আসছে আমার ডাবিং সেটে। তখন অলরেডি আমি শাবনুরের লোভটা শেষ করে আমি শাবনুরকে ছেড়ে দিয়েছি যে তুমি চলে যাও, সালমানের 2-3টা লোভ আছে, ওটা কইরা আমি প্যাক আপ করবো। তখনও শাবনুর উপস্থিত। এরই মধ্যে তারা ঢোকার পরে তাদের সঙ্গে মত বিনিময় হলো। তারপরে শাবনুর চলে গেল। আমি ডাবিং ডাবিং যথারীতি করতেছিলাম। এর মধ্যে মান্না এলো, মৌসুমি এলো, অনেকেই আসলো, তার সঙ্গে দেখা করলো। আমার আর ডাবিং হলো না। সেই আলোচনার মধ্যেই সময় শেষ হয়ে গেল। ডাবিংয়ে আমি প্যাক আপ করলাম, করে তারপর সালমান সহ সামিরের বাবা, মতিন ভাই, তারপরে বাদল খন্দকার সাহেব তার সঙ্গে বাসাতেও গেছে তার শিডিউলের কারণে। তা আমি তাদেরকে বিদায় দিলাম, দিয়ে আমি চলে গেলাম। এই ছিল আমার কাছে শেষ কথা। আপনি অস্বাভাবিক কিছু অস্বাভাবিক কোনো কিছু আমার চোখে পড়েনি, অ্যাজ ইট ইজ যা। এবং আমার সঙ্গে ইয়ার্কি করে বলল যে কালকে আমার বাসায় দাওয়াত খেয়ে তারপরে আপনার ম্যারেজের গিফট নেবেন, আমি গিফট রেডি রাখবো। বলুন যে ওকে। এই ছিল সব শেষ কথা। শাবনুর থাকা অবস্থাতেই সামিরা সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। সেদিন সালমান শাহ সামিরার মধ্যে কি তখন কোনো ঝামেলা হয়েছিল কিনা? আমার এখানে কোনো প্রকার কোনো কথা আমার সামনে হয়নি। ডাবিংয়ে শাবনুর ছিল, শাবনুর চলে গেল সামিরের সঙ্গে বিদায় নিয়ে। এখানে আমার দৃষ্টিগোচর হয়নি যে তাদের সঙ্গে বাদ বিতণ্ডা বা রাগারাগি এগুলো আমার চোখে পড়েনি। কারণ আমি তো ওই রেকর্ডিং স্টুডিওর ভিতরে, সে ডাবিংয়ের থেকে নানান ধরনের কি করতেছে, আমি আবার ওগুলো রেকর্ড করছি। ওই স্পুলটাও আমার এখনও আছে, কিন্তু স্পুলটা নষ্ট হয়ে গেছে হয়তো। এতদিনে 30 বছরের কথা, এটা বোধহয় গইলে
একটার সাথে আরেকটা লেগে গেছে। তো ওইখানে আমি কোনো প্রকার কালকে যে এই ধরনের ঘটনা ঘটবে, একটা মানুষ কালকে চলে যাবে, আজকের যে তার একটা অস্থিরতা বা একটা ফ্রাস্ট্রেশন আসে না, আপনি অন্যমনস্ক হবেন যে আপনি পৃথিবীর মায়া ছেড়ে চলে যাচ্ছেন, মানে মানসিকভাবে আপনাকে দেখলেই বোঝা যাবে। কিন্তু এরকম কোনো কিছু আমার চোখে পড়েনি। আমি সেই জন্যই বলি যে আমাকে অনেকেই প্রশ্ন করছে যে আপনার সঙ্গে তো শেষ সময় পর্যন্ত ছিল। আমি ছিল, এখন বাসায় যাওয়ার পরে কি হয়েছে আমি তো জানি না। তবে আমার সারাদিন সকাল থেকে শুরু করে রাত্রি পর্যন্ত, মানে দুপুর 5টা পর্যন্ত আমি উত্তরা 6 নম্বর সেক্টরে শহীদুল ইসলাম খোকন সাহেবের বাসায় আমি শুটিং করছি। ওখানে শুটিং সেরে ইউনিট নিয়ে আসছি, আইসা সোজা ডাবিংয়ে ঢুকছি। আজ অবধিও আমার কাছে মনে হয় সে আমার পাশেই আছে। সে অনুভূতিটা কীভাবে বোঝাবার কোনো ভাষা নেই। তো আমি দোয়া করি আল্লাহ তাকে ভালো রাখুক, আর তার এই অসমাপ্ত বিচারের সমাপ্তি হোক এবং সুষ্ঠু ও সুন্দর একটা বিচার মানুষ দেখুক, এটা আশা করি।